হা 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 হা। অবনী, তুই কি ভেবেছিলি তুই আমার সাথে লড়াই করতে পারবি? আমি এখন এমন শক্তিশালী যে আলোক নাগও আমাকে আর থামাতে পারবে না। তোকে আমি আমার সাম্রাজ্যের সর্পরানী বানাতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তুমি নিজের ক্ষমতার অপব্যবহার করে আমাকে হাসিল করতে চেয়েছিলে, কিন্তু প্রকৃতি তার নিয়মের বাইরে কিছু হতে দিবে না। তুমি যতই শক্তিশালী হও, আমি তোমার এই অন্যায়ের কাছে মাথা নত করব না। তুই একটা সাধারণ কাঠুরিয়ার মেয়ে। আমি তোকে বিয়ে করতে চেয়েছিলাম, এটাই তোর সাত কপাল ছিল, কিন্তু তুই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এখন এখন তুই আমার সেই রূপ দেখবি যা কেউ কখনো দেখেনি। এ কি হচ্ছে? আমার দম বন্ধ হয়ে আসছে। তোর মতো মানুষের সাথে লড়াই করাটা আমার জন্য সময়ের অপচয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোকে আমি শেষ করে ফেলবো, তারপর তোর পরিবারকেও শেষ করে দেব। হা 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 হা। লালমণি, এটা সাপ্রাজেরই দেওয়া উপহার ছিল। মণি অনেক ধারালো হয়, আর এটা তো সাপ্রাজেরই জাদুমণি। এটা হয়তো তার শক্তির সাথে লড়াই করতে পারবে যদি আমি এটা ব্যবহার করি। এটা এটা কি হলো? কিভাবে হলো? তুই এটা কি করলি? আমার মায়ারসি, আজ পর্যন্ত কেউ এই মায়ারসির বাঁধন ছিঁড়ে বেরোতে পারেনি। তুমি যে শক্তিকে আমায় দিয়েছিলে সেটা তোমার বিরুদ্ধেই ব্যবহার করলাম সাপ্রাজ। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। প্রয়োজনে তোমাকে চিরদিনের জন্য শেষ করে দিব। হা 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 হা। তুই এক সাধারণ মানুষ অবনী। শেষ আমি তোকে করবই, আর তারপর আমার রাজত্ব ফিরিয়ে আনবো। তোকে আগুনে পুড়িয়ে ভস্ম করবো। এবার পুড়বি তুই অবনী, পুড়বি। এ কি হচ্ছে? এ কি জ্বালা! আমার মন্ত্র উল্টে গেল কিভাবে? আমি কেন জ্বলছি? এটা কি হলো? আমি কিছুই বুঝতে পারছি না। সাপ্রাজ তো নিজেই জ্বলে যাচ্ছে। আহ! কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! না না, এ হতে পারে না। না। অবনী, ভয় পেও না। এইমাত্র সাপ্রাজের জীবন শক্তি তার রক্ষিত পাথরে ফিরে গেল। তোমার আর কোনো চিন্তা নেই। রক্ষিত পাথর? হ্যাঁ, প্রত্যেকের জন্য রক্ষিত পাথর আছে। জীবন শক্তি তার পাথরে ফিরে যাওয়ার মানে এই পৃথিবী থেকে চিরতরে সে নিঃস্ব হয়ে গেছে। কিন্তু কিভাবে হলো এই চমৎকার? এই চমৎকার অবনী সম্পন্ন করেছে। আমার চোখের সামনে ওই পাপিষ্ট সাপরাজ মায়ার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু আমার তো কোনো মায়া শক্তি নেই গাছ দাদু। প্রকৃতি তোকে সাহায্য করেছে এই অসুর দমনে। অবনী, তুমি সাহসী ও সত্যের পক্ষে, তাই আমি তোমার সব প্রয়োজনে তোমার পাশে আছি। যখন প্রয়োজন হবে আমাকে শুধু একবার মনে করবে। তুই এবার তোর স্বাভাবিক জীবনেই ফিরে যা অবনী। আমি জঙ্গলে কাঠ কাটতে গেলাম অবনী। আচ্ছা বাবা। এখন অবনীর পরিবারের আর কোনো ভয় নেই। কোনো চিন্তা ছাড়াই ও জঙ্গলে যেতে পারে। হ্যাঁ, সেই তো। সাপ্রাজ শেষ হয়ে যাওয়ার পর থেকে পুরো জঙ্গলে একদম হাসি খেলায় ভরপুর। কারো কোনো ক্ষতি হচ্ছে না। শুনেছি এই অবনী সাপরাজকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। কিন্তু এই
সাধারণ মেয়ে? অবনী কোনো সাধারণ মেয়ে নয়। ওই তো ওর শরীরে নীল দাগ। কি রে মা, তোর কাজ এখনো শেষ হয়নি? এই তো মা, হয়ে গেছে। আরে টুনাটুনি তো উড়ে গেল, কিন্তু ওরা আমার বিষয়ে কি বলছিল? আমার শরীরের নীল দাগ। এ কি হচ্ছে? এ কি জ্বালা! আমার মন্ত্র উল্টে গেল কিভাবে? আমি কেন জ্বলছি? হ্যাঁ, টুনাটুনি ঠিকই বলছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? না, আমাকে গাছ দাদুর কাছে যেতে হবে। গাছ দাদু, ও গাছ দাদু। কে? আমি অবনী। তোমার এই ঘুমের অভ্যাস এখনো যায়নি। দিন দিন বুড়ো হচ্ছি, এখন তো আরো ঘুম পাবে। ঘুম আর যাবে না, কিন্তু তুই এতদিন পর। গাছ দাদু, আমার মনে অনেক প্রশ্ন। আমি জানি এর উত্তর শুধু তোমার কাছেই আছে। কি প্রশ্ন বল? সেদিন যা হলো তার অর্থ কি? আমার শরীরের এই নীল দাগ কেন সাপ্রাজকে পুড়িয়ে দিল? এর উত্তর আমার জানা নেই, তবে আমি তোকে উত্তর জানতে সাহায্য করতে পারি। কিভাবে গাছ দাদু? এখান থেকে উত্তর দিকে যাবি, কিন্তু উত্তরে যাওয়ার পর আর কোনো শক্তি কাজ করবে না। সেখান থেকে পায়ে হেঁটে 3 পর্বত পেরিয়ে একটি বড় গাছ দেখতে পাবি। সেটা হলো জীবন বৃক্ষ, জঙ্গলের সব থেকে বড় বৃক্ষ সেটা। কিন্তু সেখানে গিয়ে আমি কি করব? সেই বৃক্ষের শেকড়ের নিচে আছে এক সোনালি পাথর, যা তোর যে কোনো প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে। তবে সাবধান, এ জীবন বৃক্ষ তোকে সেই সোনালি পাথর নিতে দিবে না। তাহলে কিভাবে সেই পাথর আমি আনবো গাছ দাদু? জীবন বৃক্ষ তোকে একটা ধাঁধা দিবে, যেটা যথাসময়েই সম্পন্ন করতে হবে। তবেই তুই সেই সোনালি পাথরটি পাবি, নয়তো তোকে সেখানেই সারা জীবন বন্দি করে রাখা হবে। আমি যদি ধাঁধা মেলাতে না পারি তবে? কিন্তু আমাকে যে জানতেই হবে এই নীল দাগ কিভাবে সাপ্রাজের মতো ক্ষমতাশালী সাপকে শেষ করে দিল। এই প্রশ্নের উত্তর একমাত্র ওই পাথরই তোকে বলতে পারবে। তবে তাই হোক, আমি যাব সেখানে। জঙ্গলের উত্তর দিকে চলে এসেছি। এখান থেকে 3 পর্বতের দিকে যেতে হবে, কিন্তু পালক তো আমাকে আর সাহায্য করতে পারবে না। আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন। আশেপাশে তো কিছুই নেই, হেঁটে গেলে তো অনেক বেশি সময় লাগবে। ওদিকে হয়তো কোনো নদী আছে, যদি না হেঁটে নদী পার হয়ে যায় তাহলে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। এখানে তো কোনো নৌকা পাবো না, আমাকে সাঁতরে পার হতে হবে। বাঁচাও, বাঁচাও, আমি তো স্রোতে ভেসে যাচ্ছি, কেউ সাহায্য করো। কে আছো? আমাকে সাহায্য করো। আমি আছি, এদিকে দেখো, আমাকে ধরো, আমি তোমাকে সাহায্য করব অবনী। কে কে কথা বলে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি স্বর্ণলতা, এই যে এদিকে সামনে দেখো। ওই তো সামনের লতাটা দুলছে, কিন্তু স্রোত তো আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমাকে আঁকড়ে ধরো। ওটা ধরতে পারলে আমি হয়তো বাঁচতে পারি।
আমাকে যে করেই হোক লতাটা ধরতে হবে। আমি পেরেছি। ধন্যবাদ তোমাকে স্বর্ণলতা, আমাকে তুমি বাঁচিয়েছো। কে তুমি? এই নদীতে কিভাবে এলে? আমি অবনী। সে অনেক লম্বা কথা, তোমাকে বলবো, কিন্তু আমাকে এই স্রোত থেকে বেরোতে হবে। তোমাকে ধরে বেশিক্ষণ থাকতে পারবো না। হ্যাঁ, আমারও ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শীঘ্রই আমি ছেড়ে যাব। আর একটু সাহায্য করো, আমি অন্য উপায় ভাবছি। পেয়েছি, ওই যে কাঠের টুকরা। বিধাতা, আমাকে শক্তি দাও, আমাকে সাহায্য করো। ওই কাঠের টুকরাটা, ওটাই আমার শেষ ভরসা। ওটাকে আমার কাছে পৌঁছে দাও। তুমি ঠিক আছো? ধন্যবাদ তোমাকে। তুমি এই নদীতে কিভাবে এলে? এই পথ আসলেই ভীষণ কষ্টের, কিন্তু আমি এত দূর এসে হাঁটতে পারি না। আমাকে নদী পেরোতে হবে। সাঁতরে নদী পার হওয়া তো অসম্ভব। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, যেভাবেই হোক। আমি গাছ বৃক্ষের কাছে যাব। আমাকে যে জানতেই হবে আমার শরীরের এই দাগ চাঁদের মতো কলঙ্কের নাকি অন্য কিছুর। এত দূর এসেছি, থামা চলবে না। আমাকে এই নদী পার করতেই হবে। হ্যাঁ, তোমার শরীরে কি অদ্ভুত এক দাগ। চলো, আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। অবনী, মনে রাখবি, প্রকৃতি তোর বন্ধু। তুই যদি তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারিস, তাহলেই তুই যে কোনো বিপদ থেকে রক্ষে পাবি। তুমি ঠিক বলেছ গাছ দাদু। প্রকৃতিই আমার বাঁচার উপায়। আমাকে একমাত্র প্রকৃতিই সাহায্য করতে পারে। আমাকে এই নদী পার হতে হলে ভেলা বানাতে হবে, তবেই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। ভেলা বানাতে হলে আমাকে যে কাঠ কাটতে হবে, কিন্তু আমার কাছে তো কুড়াল নেই। কে তুমি? কি চাই তোমার? আমি নদী পার হতে চাই। কাঠ ও বাঁশ দিয়ে আমাকে ভেলা বানাতে হবে। এটা আমার একমাত্র উপায়। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। স্বর্ণলতা, তুমি কি আমাকে এই কাঠগুলো বাঁধতে সাহায্য করবে? এই নাও তোমার ভেলা। এই তো, ভেলার কাজ শেষ। এবার এটা যদি কাজ করে, তাহলেই আমি নদী পেরোতে পারবো। এই স্রোতের মধ্যে আমি কিভাবে যাব? ভয় পেও না অবনী, তুমি পারবে, আমি জানি। হ্যাঁ, আমাকে পারতেই হবে। এবার দেখি এটা আমাকে পার করাতে পারে কিনা। ধন্যবাদ স্বর্ণলতা, আমি আসি। ফেরার পথে তোমাকে সব বলবো। আমাকে ভীত হলে চলবে না। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই এখানে এসেছি। আমাকে সবগুলো বাধা পেরিয়ে যেতে হবে। এই তো চলে এসেছি প্রায়। আর একটুখানি পেরোলেই এই স্রোত থেকে বেঁচে যাব। অবশেষে আমি পেরেছি, আমি পেরেছি। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা আমার জানা নেই। গাছ দাদু তো বলেছিল এই পথ এত সহজ হবে না, কিন্তু আমাকে যে করেই হোক এই পথ পেরোতেই হবে। এত রাস্তা, কিন্তু কোনটা আমার পথ? এই রাস্তার কথা তো আমাকে গাছ দাদু বলেনি। তবে কি আমাকে আরো কঠিন কঠিন পথ চলতে হবে? তুমি কি উত্তর জানো? উত্তর ছাড়া
তুমি এগোতে পারবে না। সঠিক উত্তর না হলে তুমি পথ হারাবে। এ কি, রাস্তাগুলো তো কথা বলছে। এই জঙ্গলের কি সবাই কথা বলতে পারে? হ্যাঁ, এটা মায়াবী জঙ্গল। এখানে সবাই কথা বলতে পারে, তবে যে এখানে আসে সে ভুল উত্তর দিলে চিরদিন এখানেই থেকে যায়। কিন্তু কিসের উত্তরের কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো। ধাঁধা? কি ধাঁধা? হ্যাঁ, আমরা প্রত্যেকেই তোমাকে একটা করে ধাঁধা দিব। তুমি যদি তার সমাধান করতে পারো তবেই তুমি পথ পাবে, নয়তো পথ হারাবে। আমাকে যে 3 পর্বত পেরিয়ে জীবন বৃক্ষের কাছে পৌঁছাতে হবে। জীবন বৃক্ষের কাছে পৌঁছানো এত সহজ নয়। এর জন্য তোমাকে প্রতি কদমে বাধার সম্মুখীন হতে হবে। তবে তুমি যদি সৎ হও, এই পথ তোমার জন্য সহজ হবে। যে করেই হোক, আমি সব বাধা পেরিয়ে জীবন বৃক্ষের কাছে যাব। বলুন, আপনাদের কি ধাঁধা? কি এমন জিনিস যা ধরা যায় না কিন্তু বয়ে যায়? আমাদের সব ধাঁধার উত্তর তুমি তোমার নিজের জীবন থেকেই পেয়ে যাবে। আবারও বলছি, কি এমন জিনিস যা ধরা যায় না কিন্তু বয়ে যায়? সময়। সময়ের কথা বলছেন? হ্যাঁ, তুমি পেরেছো। তবে পরের ধাঁধা এর থেকেও কঠিন হবে এবং ভুল উত্তরে তুমি ভুল পথে যাবে। আমার ধাঁধার উত্তর তুমি পেরেছো, তাই আমার পথ তোমার জন্য উন্মুক্ত। এবার আমার ধাঁধার উত্তর দাও। কি এমন জিনিস যা ভাঙলে শব্দ হয় না? শব্দ হয় না? এটা নিশ্চয়ই প্রতিশ্রুতি। হ্যাঁ, পেরেছো। তবে শেষ ধাঁধার জন্য প্রস্তুত হও। আমি তোমাকে এমন ধাঁধা দিব যার উত্তর তুমি তোমার পূর্বের পথ থেকেই পাবে। আমার পূর্বের পথ? হ্যাঁ, বলো, কি এমন জিনিস যা শূন্য থেকে জন্ম নেয় কিন্তু অস্তিত্ব ধরে রাখতে পারে না? শূন্য থেকে জন্ম? কি এমন জিনিস? আমি তোমাকে বলেছি এর উত্তর তোমার পূর্বের পথেই পাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে শীঘ্রই এর উত্তর দিতে হবে, নয়তো আমি শূন্যে মিলিয়ে যাব আর তুমি চিরদিনের জন্য গোলক ধাঁধার পথে বন্দী হয়ে যাবে। না, আমাকে কিছুটা সময় দাও। কি এমন জিনিস যা শূন্য থেকে জন্ম নেয় কিন্তু অস্তিত্ব ধরে রাখতে পারে না? হ্যাঁ, মনে পড়েছে, এটা নিশ্চয়ই বুদবুদ। তুমি ঠিক বলেছ অবনী, তুমি বুদ্ধিমতী। তবে সামনে তোমাকে আরো পরীক্ষা করা হবে, যেখানে তোমার সততা আর নিষ্ঠার পরীক্ষা দিতে হবে। ওই তো 3 পর্বত, এই শেষ পরীক্ষা। তারপরে জীবন বৃক্ষের দেখা মিলবে। এই বিশাল পর্বত আমি অতিক্রম করব কিভাবে? এখানে তো আর কোনো রাস্তাও নেই। শুনছো, তোমরা কেন আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমরা এই পথের রক্ষক। এই পথে যাতার আসা যাওয়া নিষেধ। আমি অবনী। আমি জীবন বৃক্ষের কাছে এসেছি। আমি তার কাছে যেতে চাই। আমি একটি গুরুত্বপূর্ণ উত্তর খুঁজতে এখানে এসেছি। জীবন বৃক্ষ? জীবন বৃক্ষ সবার জন্য নয়, আর প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাকে যোগ্য হতে হবে। যেহেতু তুমি এতগুলো বাধা পেরিয়ে আমার সামনে এসে পৌঁছেছো, তাই তোমার মাঝে হয়তো সেই যোগ্যতা আছে। তবে তোমাকে আমার কাছে কঠিন কিছু পরীক্ষা দিতে হবে। তুমি কি সেই যোগ্যতা অর্জন করতে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব এই পরীক্ষায় উত্তীর্ণ হতে।
তুমি জানো না এই পরীক্ষাগুলো কতটা কঠিন হতে পারে। একটি ভুল আর পথ বন্ধ হয়ে যাবে, তারপর তুমি আর এগোতে পারবে না। আমি ভয় পাই না। আমি জানি জীবনের সত্য খুঁজতে গেলে চ্যালেঞ্জ আসবেই। তোমার প্রথম পরীক্ষা অপরের উপকারিতা। নদীর ধারে একটা মৃতপ্রায় গাছ আছে, তাকে জীবন দিতে হবে। এটি তোমার করুণা আর প্রার্থনার শক্তি পরিমাপ করবে। যাও, আমাদের প্রমাণ দেখাও। এটা তো একদমই শুকিয়ে গেছে। কিভাবে একটি মৃতপ্রায় গাছকে প্রাণ দেওয়া সম্ভব? আমাকে সাহায্য করো, আমি রোদের তীব্রতায় 3 দিন শুকিয়ে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি তো আকারেও অনেক বড়। আমি তোমাকে অন্য কোথাও নিয়ে রোপণ করতেও পারবো না। তুমি যদি সৎ ও নিষ্ঠাবান হও, তবে তুমি আমার জন্য প্রার্থনা করো। যাও অবনী, তোমার প্রথম পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। তুমি পেরেছো। তুমি প্রমাণ করেছো যে করুণা আর ধৈর্য তোমার মধ্যে আছে, কিন্তু এটি যথেষ্ট নয়। এখন শেষ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত। আমাকে বলো কি করতে হবে। তোমার সাহস পরীক্ষা করার সময় এসেছে। সামনের পাথরের সেতু ভেঙে যাচ্ছে, তোমাকে এটি পার হতে হবে। ভয় পেলে কিংবা মাঝপথে থেমে গেলে সব শেষ হয়ে যাবে। ভয় পেয়ে যদি থেমে যাই, তাহলে কখনোই এগোতে পারবো না। আমাকে পারতেই হবে। তোমার সাহস আমাদের বিস্মিত করেছে। তুমি সত্যি যোগ্য। তুমি আমার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছো। এখন এই পথ তোমার জন্য অপেক্ষা করছে। যাও, সোনালী পথ ধরে এগিয়ে যাও। এই সেই জীবন বৃক্ষ আর সোনালী পাথর। এই পাথরই আমার সব প্রশ্নের উত্তর জানে। কে তুমি এবং কেন এসেছো? আমি অবনী। আমি সত্য খুঁজতে এসেছি। আমার শরীরের এই চিহ্নের রহস্য জানতে এসেছি। আমাকে সাহায্য করো। আমি জীবন বৃক্ষ। আমি জানি আমাকে পেতে তোমার এই যাত্রা সহজ ছিল না অবনী। তুমি 3 রাস্তা ও 3টি পর্বতের চ্যালেঞ্জ অতিক্রম করেছো, কিন্তু এখনো এই চ্যালেঞ্জ শেষ হয়নি। তোমাকে প্রতি কদমে কদমে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং তা মোকাবেলা করতে হবে। আমি সব বাধা পেরোতে রাজি, শর্ত পূরণ করতে রাজি। আমি সত্যিই আমার মনের জায়গা প্রশ্নের উত্তর খুঁজতে চাই। তোমার উত্তর এখানে এই পাথরে আছে, কিন্তু সেটি সহজে পাবে না। এই পাথর মহামূল্যবান। তুমি সোনালী পাথর নিতে চেয়েছো, তাই না? কিন্তু এটি শুধু তাদেরকেই দেওয়া হয় যারা সৎ, সাহসী এবং নির্লোভ। আমি সৎ, সাহসী এবং নির্লোভ। আমি কখনোই লোভী নই। আমি অপরের সাহায্য করি। তুমি কি সত্যি বলছো? তুমি কি নিশ্চিত তোমার অন্তরে কোনো লোভ নেই? কারণ একবার এই পাথর নেওয়ার পর তোমার জীবন পাল্টে যাবে এবং তোমার মনে এর মোহ জাগতে পারে। আমি নিজের যোগ্যতার পরীক্ষা দিতে চাই। তুমি আমাকে বলো কি করতে হবে আমায়। তাহলে তোমার শেষ পরীক্ষা। আমাকে প্রমাণ করো যে তুমি সত্যি সৎ।
নীল ঝর্ণার পানি নিয়ে আসো এবং আমার শেকড়ে ঢালো। যদি তুমি সত্যিকারের সৎ হও তবে শেকড় তোমাকে আটকাবে না এবং তুমি সোনালী পাথর নিতে পারবে। নীল ঝর্ণার পানি কোথায় পাবো তা? নীল ঝর্ণা গভীর জঙ্গলের মধ্যে আছে। সেখানে যেতে হলে বিপদ পেরোতে হবে, আর তার পথও তোমাকেই খুঁজতে হবে অবনী। আমি ফিরবো নীল ঝর্ণার পানি নিয়ে। তাহলে যাও অবনী, আমার কাছে সত্য নিয়ে ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো। এই গভীর জঙ্গলে আমি একা কিভাবে থাকবো? যদি বাঘমামাকে আনতাম তাহলে অনেকটা সহজ হতো এই পথ। এইবার তো ভালোই রাজা হয়ে গেলাম। বেশ ভালো মূল্যবান সম্পদ লুট করেছি আবার। এই কয়দিনের লুটেই নতুন ঘোড়া কিনে ফেলবো। এই সোনার অর্ধেক আমার হওয়া উচিত। শেষবার আমি ছিলাম পাহারায়, আর এইবার তো পুরা জঙ্গল গুইরা গুইরা জিনিস আনতে হয়েছে। ভাগটা ঠিকঠাক করো। সব ঠিকঠাক করা হবে। আপাতত একটু বিশ্রাম করে নিই। বিশ্রাম? আমরা তো আর প্রাসাদ বানাইতে আসি নাই যে বিশ্রাম করবো। রাজ্যের সম্পদ সব লুট কইরা নিয়ে আইছি। যত তাড়াতাড়ি সম্ভব সব ভাগ কইরা অন্য কোথাও যাইতে হইব। আচ্ছা, এখনই ভাগ করব, তবে সবকিছু আমার সরতে হবে। ওই তো ওখানে আগুন দেখতে পাচ্ছি। তবে কি এই গভীর জঙ্গলে কারো বসবাস? এবার বেশ ভালোই হয়েছে, কিন্তু যদি ওই বেটা প্রহরী না থাকতো তাহলে আরো ভালো হতো। সর্দার তোরে তলোয়ারটা কেন দিছে? ওইটা যদি সময় মতো কাজেই না লাগাস। আরে এরা তো ডাকাত দল। আমাকে এখান থেকে সাবধানে বেরোতে হবে। কিসের শব্দ হলো ওখানে? কে আছে? শব্দ? কই, আমি তো কোনো শব্দ শুনলাম না। আমি শুনেছি কিছুর একটা শব্দ হয়েছে। হয়তো কেউ আমাদের পেছনে এসেছে। কে ওখানে? ওই তো কে যেন। ডাকাতগুলো আমাকে দেখে ফেলেছে। তাড়াতাড়ি পালাতে হবে। এই রে, এত রাতে এখানে একা একা কি করছিস? আমার পথ ছেড়ে দাও, আমার তাড়া আছে। আগে বল, তুই এইখানে কেন আসছস? কোথাও তুই রাজ্যের আবার রাজকন্যা নষ্ট? আমাগো থেকে নিজের রাজ্যের গুপ্ত ধন ফিরাইয়া নিতে আসছস না তো আবার? না, আমি এখানে আমার কাজে এসেছি। আমার একটি জরুরি কাজ আছে। তোমাদের কোনো ক্ষতি করতে আসেনি। আমাকে যেতে দাও। জরুরি কাজ এই জঙ্গলে? সত্যি করে বল, নয়তো তোকে বন্দি করে নিয়ে যাব। আমি নীল ঝর্ণার পানি নিতে এসেছি। আমার কাছে কোনো কিছু নেই। তোমাদের কাছে কিছু লুকানোরও নেই। দয়া করে আমাকে যেতে দাও। নীল ঝর্ণার পানি? এই, তুই নীল ঝর্ণার গল্প শুনাইতাছস আমাগো? তুই কি আমাগো বাচ্চা ভাবতাছস? তুই এভাবে মানবি না। চল, তোকে বন্দি করেই নিয়ে যাব। সর্দার দেখলে অনেক খুশি হবে। না, আমাকে ছেড়ে দাও। থামো, এ কি করছো তোমরা? আর একটা ঝামেলা আবার এলো কোথা থেকে? এই, তুই আবার কে রে? এখানে কি চাই তোর? আমি আদিত্য। না, এদের বলা যাবে না। আমি এই রাজ্যের রাজকুমার। মনে হচ্ছে তুই কে তা তুই নিজেই জানিস না। আমি একজন পথিক, কিন্তু তুমি কে তা জানতে পারি? এবং কেন এই মেয়েটিকে ধরে রেখেছো? পথিক তো পথিকের মতোই থাক, আমাদের ভেতরে আসিস না, বুঝলি? ছেড়ে দাও আমায়। তোমরা ভালো করছো না কিন্তু।
এই মেয়ে, তুই চুপ থাক। তোমরা এই মেয়েটিকে কেন এভাবে ধরে রেখেছো? কি চাও তোমরা? আমরা যা চাই তাই আমাদের। তোর এতে নাক গলানোর দরকার নেই, চুপচাপ সরে পড়। আমি কোনো সমস্যায় পড়তে চাই না, কিন্তু তোমাদের কাজ দেখে বোঝা যাচ্ছে তোমরা এই মেয়েটির সাথে সমস্যা তৈরি করছো। গুরু, এই লোকটা তো অনেক বেশি কথা কইতাছে, বলেন এখানেই আরে শেষ কইরা দেই। আরে আরে, কথা তো শেষ করতে দাও। বেশ সাহস দেখাচ্ছিস তুই। ঠিক আছে, এইবার তোকে শেষ করে দেব। একবার ভেবে দেখো, আমি আমার তলোয়ার একবার উঠালে কারো কিছু বাকি থাকবে না। আজ তোদের দুজনেরই শেষ দিন। এই মেয়ে, তাড়াতাড়ি এসো। আমি আমি ঘোড়ায় চড়তে পারি না। তাড়াতাড়ি এসো, নয়তো ওরা তোমাকে আর আমাকে ছাড়বে না। এটা নিরাপদ মনে হচ্ছে। ডাকাতগুলো আমাদের পিছু নিতে পারে। কিছু সময় এখানেই থাকি। এই গুহাটা নিরাপদ মনে হচ্ছে, তবে বেশি সময় এখানে থাকতে পারবো না। আপনাকে ধন্যবাদ, আমাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছেন আপনি। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তুমি এই গভীর জঙ্গলে একা একা কি করছিলে? না, আমি একে বলতে পারবো না আমার আসল উদ্দেশ্য কি। আমি এক গুরুত্বপূর্ণ কাজে এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু পথে এই ডাকাত দল আমাকে বন্দী করে। আমিও এক গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছি। কালকের মধ্যে আমাকে এই কাজ সম্পন্ন করতে হবে। আজকে রাতটা এখানেই কাটাতে হবে। আপনি কিভাবে এত শান্তভাবে কথা বলেন? ডাকাতদের সামনে আপনার ভয় লাগেনি? অভ্যাস। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকাটা শেখা খুব জরুরি। অভ্যাস? এই পরিস্থিতি কি আপনার জন্য সাধারণ কিছু? সাধারণ না, তবে নতুনও না। আর তুমিও অন্য মেয়েদের মতো খুব ভীতু নাও। দেখে খুব অবাক হচ্ছি। আচ্ছা চলো, এখন রেস্ট করো। কাল সকালে আমি তোমাকে তোমার জায়গায় পৌঁছে দেব। মেয়েটা কি মায়াবী! আমি কি তাকে বলে দিব আমি এই রাজ্যের রাজকুমার আদিত্য? না 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 না, এ কি ভাবছি আমি! আমার আগে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। এই তো ওদের ঘোড়া। তার মানে দুজনে গুহার মধ্যেই লুকিয়ে আছে। আজ ওদেরকে ছাড়বো না গুরু। আমার সাথে চালাকি! আমি কালু ডাকাত, কেউ আমার হাত থেকে রেহাই পায় না, বুঝলি? চলেন গুরু, দুইজনে এই গুহার ভেতরেই শেষ কইটা দেই, কেউ খুঁজা পাইব না। এ কি, ডাকাতগুলো তো চলে এসেছে। আপনার ঘোড়া তো বাহিরে, এখন আমরা পালাবো কিভাবে? আদিত্য পালায় না, আদিত্য লড়াই করে। কিছু কিছু সময় শরীরের জোর না দিয়ে বুদ্ধি দিয়ে চলতে হয়। ওই তো, ওখান দিয়ে বের হওয়ার রাস্তা আছে হয়তো, চলুন। আমরা সারা আগেই তারা পালিয়ে গেছে গুরু। পালিয়ে যাবে কোথায়? এই জঙ্গল আমার। এবার তুমি এখান থেকে নিজের গন্তব্যে যেতে পারো। আমাকে এই নদী পেরোতে হবে, তোমাকে আর সঙ্গে নিতে পারবো না। আমার গন্তব্য ও নদীর ওপারে। কিন্তু নদীর ওপারে তো নীল ঝর্ণা। তাহলে কি তুমিও? তাহলে কি আদিত্য সেই সোনালী পাথর হাসিল করতে চায়? আমি আমার মায়ের জন্য নীল ঝর্ণার পানি নিতে এসেছি। আর তুমি কার জন্য? আমি আমি না,
আদিত্য হয়তো অন্য কোনো কারণে পানি নিতে এসেছে। তাকে আমার সত্যিটা বলা যাবে না। কি হলো, চুপ কেন? আমাদের হয়তো দেরি হয়ে যাচ্ছে, ডাকাত দল আবার চলে আসতে পারে। হ্যাঁ, ওই তো একটা ভেলা দেখা যায়, ওটার সাহায্যে আমরা নদী পার হতে পারবো। তুমি বললে না তো তুমি কেন নীল ঝর্ণার পানি সংগ্রহ করতে চাও? আমারটা আমি পানি সংগ্রহ করার পর বলবো। এখন আপনি বলুন, আপনি এই ঝর্ণার সন্ধান কিভাবে পেলেন? কিভাবে তোমার এই অসুখ সারাবো মা? এভাবে আর কতদিন যাবে? রাজবৈদ্য, কোনো উপায় কি পেয়েছেন মায়ের এই অসুখ সারানোর? জি রাজকুমার, তবে এ যে বড়ই বিপজ্জনক। আমি আমার মায়ের জন্য সব বিপদ পাড়ি দিতে রাজি আছি। আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে। মায়াবী নীল ঝর্ণার পানি। মায়াবী নীল ঝর্ণা? কি সেই মায়াবী নীল ঝর্ণা? কোথায় পাবো তা? দক্ষিণের জঙ্গল পাড়ি দিয়ে এক নদীর ওপারেই আছে এই নীল ঝর্ণা। এর পানি এনে রানীমাকে পান করালেই তিনি ওই সুস্থ হয়ে যাবেন। তবে তাই হবে, আমি আজই যাব। কিন্তু রাজকুমার, আপনি মহারাজকে বলে সৈন্যদের পাঠিয়ে দিন। যাই হোক, আমিই যাব। আমার মায়ের জন্য আমিই যাব। আপনি যাবেন না, সে এক বিপজ্জনক পথ। আমার মায়ের এক অদ্ভুত রোগ হয়েছে, এই জন্য বৈদ্য বলেছে এই নীল ঝর্ণার পানি প্রয়োজন, তাই আমি এটা সংগ্রহ করতে এসেছি। আমি তোমাকে বলতে পারবো না যে আমি রাজকুমার। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এই তো সেই মায়াবী নীল ঝর্ণা। কিন্তু এটা তো সাধারণ ঝর্ণার মতোই। কিন্তু আমি তো শুনেছিলাম এটার পানি সংগ্রহ করা তত সহজ নয়। হ্যাঁ, জীবন বৃক্ষ তো বলেছিল এটা ততটা সহজ নয়। তাহলে কি এখানে কিছু লুকিয়ে আছে? তুমি থাকো এখানেই, আমি ঝর্ণার পানি নিয়ে আসছি। আদিত্য, আদিত্য! বন্ধুরা, আদিত্য কোথায়? আপনি কোথায় চলে গেলেন? না, এ কি হলো? ঝর্ণার পানি নিতে আমার সামনে আগানো উচিত ছিল। আমার জন্য তার কোনো বিপদ হলো না তো আবার? মনে হচ্ছে এটা কোনো সীমারেখা। হয়তো এটা পার হওয়ার জন্যই আদিত্য উধাও হয়ে গিয়েছে। তবে কোথায় খুঁজবো তাকে এখন? হে উপরওয়ালা, আমাকে সাহায্য করুন। কে কে তুমি? কে আমার কাছে আসার চেষ্টা করেছো? কে? এখানে তো কেউ নেই, কিন্তু এই মায়াবী কণ্ঠস্বর কোথা থেকে ভেসে আসছে? কে কে তুমি? কেন আমার এতদিনের ঘুম ভেঙে দিলে? কি চাই তোমার? আমি অবনী, আমি সত্যের সন্ধানে এসেছি। আমি জানি আপনার পানি অনেক কিছু নিরাময়ের ক্ষমতা রাখে। আমি সেই পানি সংগ্রহ করতে এসেছি, কিন্তু আমার সাথী আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু তুমি কিভাবে জানলে এই নীল ঝর্ণার রহস্য? আমার সঙ্গী আপনার সীমারেখা পার হতে গিয়ে উধাও হয়ে গিয়েছে। আপনি আমাকে সাহায্য করুন। তবে তুমিই অবনী, চিন্তা করো না, তোমার সঙ্গীর কিছুই হয়নি। সে শুধু গোলক ধাঁধায় আটকে পড়েছে। গোলক ধাঁধা? আমি কিভাবে তাকে সেখান থেকে উদ্ধার করব? তোমাকে একই সাথে তাকে উদ্ধার করতে হবে এবং নিজের সত্যতা প্রমাণ করতে হবে, নয়তো তোমরা দুজনে চিরতরে হারিয়ে যাবে। হারিয়ে যাব? এর অর্থ কি? আমি আদিত্যকে বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত। আমার কাছে আসা সহজ নয়। আমার কাছে যারা আসে তাদের হৃদয়ে যদি সত্য না থাকে তবে তারা চিরতরে হারিয়ে যায়। তুমি কি সত্যি প্রস্তুত সত্যিকারের ত্যাগের জন্য, সত্যের পরীক্ষা দিতে? কিন্তু আপনি কি ধরনের পরীক্ষা নিতে চান? আমি কিভাবে আপনার সামনে নিজেকে প্রমাণ করতে পারবো? তোমার সাহসিকতা প্রশংসনীয়, কিন্তু মনে রেখো
পরীক্ষাগুলো সহজ নয়, এগুলো শুধুই তোমার মস্তিষ্ক নয়, হৃদয় আর আত্মাকে পরীক্ষা করবে। প্রথম পরীক্ষা হলো সত্য। তুমি কি নিজের অন্তরের আলো দিয়ে অন্ধকারকে চিনতে পারবে? আমি করব। আমি আমার আত্মা দিয়ে প্রমাণ করব যে আমি সত্যকে চিনি। আমাকে বলুন, আমি কিভাবে শুরু করব? আমার পথে এগিয়ে চলো। এই পথ তোমাকে 3টি দরজার কাছে নিয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে 3 দরজা পেরিয়ে তুমি আমার কাছে পৌঁছাতে পারবে। তবে মনে রেখো, তোমার মস্তিষ্ক নয়, হৃদয় তোমার পথ প্রদর্শক। তোমার প্রশ্নই তোমার উত্তর। এখন যাও, সময় নষ্ট করো না। সময়ের সাথে তোমার যুদ্ধ শুরু হয়ে গেছে। ঝর্ণার পানির জন্য না হোক, আদিত্যকে ফিরিয়ে আনার জন্য হলেও আমাকে এই পথ পার হতে হবে। এই আলো আর শব্দ কি আমাকে সাহায্য করবে নাকি বিভ্রান্ত করবে? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমাকে এই পথ পেরিয়ে আদিত্যকে বাঁচাতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। এই রহস্য আমাকে যেভাবেই হোক সমাধান করতে হবে। ঝর্ণা, আমি প্রস্তুত। আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আমাকে পথ দেখাও। সত্যকে দেখো, মিথ্যাকে এড়িয়ে চলো। তোমার হৃদয় যদি সঠিক পথে থাকে তবে মুক্তি পাবে, আর যদি মিথ্যা তোমার মনকে গ্রাস করে তবে হারিয়ে যাবে এই অন্ধকারে। আমাকে পারতেই হবে। এসো, আমার দিকে এসো। আমি তোমাকে আমার গন্তব্যে পৌঁছে দেব। না না, আমার দিকে এসো, আমি তোমাকে পৌঁছে দেব। এটাই আমার প্রথম পরীক্ষা। 2টো দরজা আর 2জন রক্ষক। ঝর্ণা বলেছিল একজন সবসময় মিথ্যা বলবে। এর মানে আমাকে এমন একটা প্রশ্ন করতে হবে যার মাধ্যমে আমি সঠিক দরজাটা খুঁজে বের করতে পারি। তোমাকে স্বাগত পথিক। আমি জানি তুমি আমার দিকেই আসবে, কেননা আমি সঠিক। তুমি যদি সঠিক পথ চাও তবে আমার দিকেই এসো। আমি জানি তুমি কি খুঁজছ। আমি কি তোমাদের একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই গুহা প্রতারণার জায়গা। ভুল প্রশ্ন করলে তুমি চিরতরেই হারিয়ে যাবে। শুনো হে পথিক, আমি তোমায় সাহায্য করতে পারি। শুধু আমার কথা বিশ্বাস করো আর সঠিক দরজা বেছে নাও। কাকে বিশ্বাস করব? একজন সত্য বলবে, অন্যজন মিথ্যা। তাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। আমাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তরে আমি সঠিক দরজাটা চিনতে পারবো। শোনো, তোমাদের একজন সবসময় সত্য বলো, আরেকজন সবসময় মিথ্যা। আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটি প্রশ্ন করব। বলো, কি প্রশ্ন করতে চাও তুমি? আমার প্রশ্নটি হলো, যদি আমি অন্য রক্ষকের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি কোন দরজা মুক্তি, তাহলে সে কোন দরজার দিকে নির্দেশ করবে? যদি তুমি অন্য রক্ষকের কাছে যাও, সে অবশ্যই ভুল দরজার দিকেই নির্দেশ করবে। তাই তার উত্তর শুনে তুমি বিপরীত দরজাটি বেছে নেবে। আমি বলছি, ভুল দরজা বাম দিকে। এই রক্ষক তোমাকে বিভ্রান্ত করছে। আমাকে বিশ্বাস করো, মুক্তির দরজা বামেই। উভয়েই বলছে বাম দরজা, কিন্তু আমি জানি তাদের মধ্যে একজন মিথ্যা বলছে। তাই সঠিক দরজা অবশ্যই ডান দিকের। তোমাদের ধাঁধা আমি ভেদ করেছি। সত্যের পথ আমাকে ডান দিকে দেখিয়েছে। আমি এই দরজা বেছে নিচ্ছি। এটা কোন জায়গা? এখানে তো আদিত্য নেই। নীল ঝর্ণা বলেছিল দ্বিতীয় পরীক্ষা হবে সময়ের ঘূর্ণির পরীক্ষা, আর সেখানে আমি আদিত্যকেও পাবো। কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে কি আমি ভুল দরজা পেরিয়ে এলাম? অবনী, এদিকে এসো। এই আয়না, এটা এখানে কোথা থেকে এলো? এতক্ষণ তো ছিল না।
আমি মায়া আয়না। আমার ভেতরেই তোমার বন্ধু আদিত্য আছে। আমার ভেতর ঢুকে দেখো। আয়নার ভিতরে আদিত্য? এটা কিভাবে সম্ভব? তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলি না, তুমি এসে দেখো। আদিত্য, কি হয়েছে আপনার? আদিত্য, আপনি ঠিক আছেন? উঠুন, কি হয়েছে আপনার? কোথাও এক ফোঁটা জলও নেই। আমি তোমাকে জল এনে দিতে পারি। এই নাও তোমার জল। আদিত্য, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি অবনী। জানি না হঠাৎ করে মনে হলো কিছু একটা আমাকে টেনে নিল। হ্যাঁ, আমি জানি এটা সময়ের ঘূর্ণি। এখানে আমরা দুজনই এখন বন্দী। বন্দী? তার মানে এখন আমরা সময়ের ঘূর্ণিতে আটকে আছি। এখান থেকে কিভাবে বের হব? অবনী, তোমার কি কোনো উপায় জানা আছে? আমরা সামনে এগিয়ে দেখতে পারি, হয়তো কোনো রাস্তা পেয়ে যাব। তুমি কেন শুধু শুধু আমার জন্য নিজেকে বিপদে ফেললে? তুমি চাইলেই নিজের জন্য নীল ঝর্ণার পানি সংগ্রহ করে এখান থেকে চলে যেতে পারতে। এ কি বলছেন আপনি? আমি আপনাকে এই বিপদে একা রেখে কিভাবে যেতে পারি? কিন্তু এখন যে আমরা দুজনেই এই গোলকধাঁধায় আটকে গেলাম, এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় খুঁজে পাবো? মায়া আয়না, আমাদের সাহায্য করো এখান থেকে বেরিয়ে যেতে। এটাই সেই মায়া আয়না যার মাঝে আমরা দুজন বন্দী। কিন্তু এই আয়নাটার কেমন যেন অদ্ভুত। এটা কি আসলেই একটা আয়না? কিন্তু এটা যেন অন্যরকম। এটা যদি আয়নাই হয়, তবে এতে কেন আমাদের ছায়া পড়ছে না? আমি মায়া আয়না। আমার ভেতর তোমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবে না, তবে অনেক কিছুই দেখতে পাবে। তোমার মাঝে অনেক কিছু দেখতে পারবো মানে? আমি বর্তমানে এই মুহূর্তে কোথায় কি হচ্ছে তা দেখাতে পারবো। আচ্ছা, তুমি যদি সত্যিই বলে থাকো, তাহলে এখন জঙ্গলের পরিবেশটা দেখাও আমাদেরকে। তুই খুঁজে পেলি কিছু? ওরা কি এদিক দিয়ে গেছে কিনা? আশেপাশে ভালো করে দেখ, কিছু না কিছু তো নিশ্চয়ই দেখতে পাবি। চারিদিকে ভালো করে খুঁজে দেখ। না, এখনো তো পাইলাম না গুরু। এত গভীর জঙ্গলে মানুষ গায়ে বইয়া যাইতে পারে। তুমি কি নিশ্চিত ওরা এই পথেই পালাইছে? আমার তো মনে হয় না ওরা এই পথে আইছে। এইখানে তো খুঁজা খুঁজা কিছুই পাইতাছি না। আশেপাশে তো তেমন কিছুই নাই। তাদের পায়েরও কোনো ছাপ পাইলাম না। তুমি কি নিশ্চিত ওরা ঠিকই এই পথেই আইছে? হ্যাঁ, নিশ্চিত ওরা এদিকেই কোথাও এসেছে। এদিকে না এসে আর কোথায় যাবে? সামনেই অন্যদিকে একটা নদী আছে, ওদিকে তারা যেতে পারবে না। নদীর পানিতে অনেক স্রোত, তার মানে ওরা এদিকেই এসেছে। ওদের খুঁজা পাইলে কি করবা গুরু? এইবার যদি পাই তাইলে সোজা সর্দারের কাছে নিয়ে আজামু। যে করেই হোক ওদেরকে খুঁজতেই হবে। তুই শুধু খুঁজে বের কর, তারপর সব আমি ঠিক করব। আমি কিছুতেই এবার ওদের না নিয়ে সর্দারের কাছে যাচ্ছি না। কিন্তু আমার একটা প্রশ্ন, ওই মাইয়াডারে কেমন জানি অদ্ভুত দেখলাম। ওর ভিতরে কেমন জানি এক অদ্ভুত শক্তি দেখলাম।
গভীর রাতে এই জঙ্গলে একা একা ঘুইরা বেড়াইতাছিল। আমার তো মনে হয় ও কোনো জাদুকর্ণী হইব। দূর, ওই বাজে কথা বলিস না তো, ওই সবই তোর মনের ভুল। এখানে এত পটর পটর করিস না। ও আদিত্যের সঙ্গেই ছিল, তার মানে ওকেও ধরে নিয়ে যেতে হবে। যা যা, ওই খুঁজে বের কর। আমি সব কিছু দেখতে পারি, আমি মায়া আয়না। এই ডাকাত দুটো এখনো আমাদের খুঁজছে। তারা আমাদের পিছু ছাড়েনি। তারা আমাদের বিষয়ে কথা বলছে, কিন্তু তারা আমাদের থেকে কি চায়? আমাদের পেছনে কেন পড়ে আছে? আমাদের কাছে তো কোনো দামি জিনিসও নেই। হ্যাঁ, আমিও শুনলাম তারা আমাদেরকে নিয়েই কথা বলছে। তারা উল্টো পথে আছে, আমাদের খুঁজে পাবে না। এটা অনেক ভালো খবর। হ্যাঁ, কিন্তু দেখো অবনী, তারা আমাদের দেখছে না। এই মায়াবী আয়না আমাদের শুধু বাইরের পরিবেশটাই দেখাচ্ছে, কিন্তু আমরা ভেতরে আছি এটা কেউ দেখছে না। কিন্তু আমরা এখান থেকে বের হব কিভাবে? এই আয়না থেকে বের হওয়ার পথ তো আমাদের জানা নেই। আর যদি এখান থেকে বের হওয়ার পর তারা সত্যি আমাদের ধরে ফেলে? শোনো, ভয় পেলে চলবে না। এই আয়না আমাদের সতর্ক করছে, মানে আমাদের এক্ষুনি কাজ শুরু করতে হবে। আমাদের সব কিছু থেকে লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কিন্তু তার আগে আমাদেরকে এই আয়না থেকে বের হতে হবে। আয়নাটা আমাদের সাহায্য করতে পারবে হয়তো। চলুন আরো একটু সামনে এগিয়ে দেখি। তোমরা কি আমায় খুঁজছো? আমি জানতাম তোমরা আমাকে ঠিকই খুঁজবে। হ্যাঁ, আমরা তোমাকেই খুঁজছি। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? এই সময়ের ঘূর্ণি থেকে আমরা দুজন বের হতে চাই। আমি নিজে থেকে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোমাদের দুজনের দুটো ইচ্ছে দেখাতে পারবো। তোমরা যা দেখতে চাও তাই দেখাবো, কিন্তু একজন একটা জিনিসই দেখতে পারবে, এর বেশি নয়। একবারই আমি তোমাদের আবদার পূরণ করতে পারবো। বলো বলো, কি দেখতে চাও তোমরা? আমি আমার বাবা মাকে দেখতে চাই। তুমি কি দেখাতে পারবে? আমি অনেকদিন তাদের দেখি না, জানি না তারা কেমন আছে, কি করছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। এই নাও। মেয়েটার চিন্তায় তুমিও শেষমেশ বিছানায় পড়ে গেলে। এখন আমি একা একা কিভাবে সবকিছু সামলাবো? বিধাতা, আমাকে শক্তি দাও সবকিছু ঠিক করার। তুমি কি একটুও বুঝতে পারছো অবনী কোথায় গেছে, কেমন আছে? কিছুই তো জানি না। আমার দিন রাত শুধু এই চিন্তাই কেটে যাচ্ছে। এই জঙ্গলে আমার এই ছোট্ট মেয়েটা একা চলার কথা ভেবে আমি শিউরে উঠছি। সে কি খেতে পাচ্ছে, কোথায় আশ্রয় পেয়েছে, নাকি আবার নতুন কোনো বিপদে পড়েছে, কে জানে। আমি জানি তোমার এই দুশ্চিন্তা থামছে না, কিন্তু আমি কি করব বলো? আমি যদি জানতাম অবনী কোথায়, আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে ফিরিয়ে আনতাম। কিন্তু এভাবে নিজেদের ভেঙে ফেললে কোনো সমাধান হবে না। আমাদের ধৈর্য রাখতে হবে। ধৈর্য? আর কত ধৈর্য রাখবো? দিন গুনতে গুনতে আজ 3 দিন হয়ে গেল, কোনো খবর নেই মেয়েটার। সেদিন ওকে আমার সাথে জঙ্গলে নিয়ে যাওয়াটাই ভুল ছিল। আমি বলেছিলাম সেদিন, আমি ওই পাপী সাপের ছায়া দেখেছিলাম আর কণ্ঠস্বর শুনেছিলাম। ও বলেছিল আমি ফিরে এসেছি, আমি প্রতিশোধ নিব। তবে কি অবনী কোনো বিপদে পড়ে? না চম্পা,
এ কথা তুমি মুখেও আনবে না। অবনীর কিচ্ছু হবে না। আমার মেয়েটা যে খুব সাহসী, ও নিশ্চয়ই কোথাও নিরাপদে আছে। তোমার এই বিশ্বাস রাখতেই হবে। আমাদের বিশ্বাস আর ভালোবাসাই ওকে ফিরিয়ে আনবে। মেয়েটা কোথায় গেল না বলে? মা, বাবা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসব। এবার আদিত্য, তোমার পালা। তুমি বলো, তুমি কি দেখতে চাও? তুমি যা বলবে তাই দেখাবো। তবে এরপর আর আমি তোমাদের দেখা দিব না। আমি যা বলবো তাই দেখাবে? আমিও দেখতে চাই আমার মায়ের অবস্থা এখন কেমন। আমারও যে ভীষণ চিন্তা হচ্ছে মাকে নিয়ে। কিন্তু আয়না যদি রাজমহল দেখায়, তবে তো অবনী জেনে যাবে যে আমি ওকে মিথ্যে কথা বলেছি। আমি চাই না অবনী আমাকে মিথ্যুক ভাবুক আর আমাকে অবিশ্বাস করুক। কি হয়েছে আদিত্য? আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার ইচ্ছা মায়া আয়নাকে বলুন। আপনার কি আপনার বাড়ির কথা মনে হচ্ছে না? না, আমার বাড়ির লোক জানে আমি এখানে আছি। কিন্তু তুমি কি ভুলে গেলে অবনী, আমরা যে এখানে বন্দি? এখান থেকে আমাদের যে করেই হোক বের হতে হবে। তাই আমি চাই মায়া আয়না, তুমি আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা দেখাও। আদিত্য, আমাকে ক্ষমা করুন। আমি কিছু সময়ের জন্য মা বাবাকে দেখে সবকিছু ভুলে গিয়েছিলাম। কোনো ব্যাপার না অবনী, এবার আয়নার দেখানো পথ ভালোভাবে দেখার দায়িত্ব তোমার। আমি জানি তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম তোমরা দুজনে অনেক বুদ্ধিমান। তোমরা আমার থেকে মুক্তি পেতে আমাকেই ব্যবহার করছো। তবে এই দেখো, এখান থেকেই বের হওয়ার পর এই জল আমার শরীরে ছিটিয়ে দিলে এই আয়না থেকে বেরোনোর পথ তৈরি হয়ে যাবে। তবে এই জল তোমাদেরই খুঁজে নিয়ে আসতে হবে। আমি তোমাদের শুধু এতটুকুই সাহায্য করতে পারবো। যাও আর এই জল নিয়ে এসো। ঠিক আছে, আমরা যাব আর খুঁজে বের করব এই জল কোথায় আছে। বন্ধুরা, অবনী আর আদিত্য কি সেই মায়া আয়না থেকে বের হতে পারবে? তারা কি একে অপরের সাথে পথ চলতে পারবে? তোমাদের ধারণা আর অনুভূতি কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।